খুব ইন্টারেস্টিংলি তোমাদের নিউমোনিয়ার প্যাথোজেনেসিস থেকে যতটা বেশি কোশ্চেন আসবে তার থেকে বেশি কোশ্চেন আসবে নিউমোনিয়ার মরফোলজি নিয়ে, এবং এটা তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট। দেখো, একটা পার্সনের যখন নিউমোনিয়া হচ্ছে এটার মরফোলজিক্যালি আমরা আসলে কী কী পাইতে পারি। আমরা এরকম দেখতে পারি যে আমাদের যে লাংটা রয়েছে এই লাংয়ের এখানে ইনভলভমেন্ট বেশ কয়েক ধরনের পাই। যেমন কিছু কিছু পার্সনের ক্ষেত্রে তুমি হয়তো বা দেখবা যে মনে করো এটা যদি লাং হয়ে থাকে, দেখবা যে একটা সিঙ্গেল লোবের, মনে করো এখানে আমাদের রাইট লাং, তো রাইট লাংয়ে আমরা কয়টা লোব পাই, মনে করো 3টা লোব পাই। আর লেফট লাংয়ে কয়টা লোব পাই, লেফট লাংয়ে মনে করো আমরা এখানে 2টা লোব পাচ্ছি, তাই তো। মনে করো যে এখানে কিছু কোনো জায়গায় দেখা যাচ্ছে একটা লোবের একটা বেশ বড় অংশ ইনভলভড, অথবা কখনো কখনো এমন হতে পারে যে একটা লোবের পুরোটা ইনভলভড। এরকম কিছু ইনফেকশন হতে পারে। কিছু কিছু জায়গায় আমরা নিউমোনিয়া হতে দেখি যেরকম কিছু প্যাচি কনসোলিডেশন, একটা লোবে থাকতে পারে, মাল্টিপল লোবে থাকতে পারে, সব রকমভাবে হতে পারে। সেটা দেখো আমি এরকম পেতে পারি যে কিছু কিছু ক্ষেত্রে আইদার একটা লোবের পুরাটা অথবা পার্শিয়ালি ইনভলভড, এবং কখনো কখনো আমরা দেখতে পাই এরকম কিছু প্যাচি কিছু কনসোলিডেশন আছে যেটা একটা সিঙ্গেল লোব হতে পারে অথবা মাল্টিপল লোব হতে পারে, অথবা মনে করো একটা সিঙ্গেল লোবিউল বা মাল্টিপল লোবিউল ইনভলভ হতে পারে। এবং মোস্ট ফ্রিকুয়েন্টলি আমরা আসলে এখানে বাইল্যাটারাল ইনভলভমেন্ট দেখতে পাই যে 2টা লাং ধরেই এরকম ইনভলভমেন্ট পাওয়া যাচ্ছে। সো আমরা এরকম 2 রকম পেয়ে থাকি। যেটাই যে উপরে যেটা বললাম, এই যে একটা লোবের অর্ধেক বা একটা সিগনিফিকেন্ট অংশ বা একটা লোবের পুরাটা এইভাবে ইনভলভড যদি হয়ে থাকে, সেটাকে আমরা তখন বলি দিস ইজ লোবার নিউমোনিয়া। আর একটা যেখানে যেরকম প্যাচি কনসোলিডেশন পাচ্ছি, যে মনে করো এটা যদি 2টা লাং হয়ে থাকে এরকম কিছু প্যাচি কনসোলিডেশন খুঁজে পাওয়া যাচ্ছে, এটাকে আমরা বলি লোবিউলার অথবা ব্রঙ্কোনিউমোনিয়া অথবা ব্রঙ্কোনিউমোনিয়া। এখন দেখো এই যে আমি ভাইরাস বা ব্যাকটেরিয়া দিয়ে নিউমোনিয়া হওয়ার কথা বলছি, দেখো ব্যাকটেরিয়া দিয়ে লোবার নিউমোনিয়াও হইতে পারে, ব্যাকটেরিয়া দিয়ে ব্রঙ্কোনিউমোনিয়াও হইতে পারে। যদিও ব্রঙ্কোনিউমোনিয়া মোস্ট অফ দ্য টাইম আমরা ভাইরাস ইনভলভমেন্ট বেশি দেখি, বাচ্চাদের ক্ষেত্রে স্পেসিফিকভাবে ভাইরাস ইনভলভমেন্ট বেশি দেখা যায়, কিন্তু আসলে সবসময় এটা একদম ধ্রুব সত্য ব্যাপারটা এরকম না। এবং এখানে কখনো কখনো এমন হতে পারে যে একই সাথে লোবার নিউমোনিয়া এবং লোবিউলার বা ব্রঙ্কোনিউমোনিয়া 2টা একসঙ্গে কোএক্সিস্ট, 2টা একসঙ্গে ওভারল্যাপ এরকমও করতে পারে। এবং ক্লিনিক্যালি আমাদের জন্য এইটা যতটা বেশি জরুরি যেটা লোবার নিউমোনিয়া নাকি ব্রঙ্কোনিউমোনিয়া, তার থেকে বেশি জরুরি এটা যে এটা কোন অর্গানিজম দিয়ে হয়েছে সেটাকে আইডেন্টিফাই করতে পারা। কারণ এটা লোবার নিউমোনিয়া নাকি লোবিউলার নিউমোনিয়া তার থেকে বেশি ইম্পর্ট্যান্ট কোন অর্গানিজম দিয়ে নিউমোনিয়াটা হলো। বাট মরফোলজিক্যালি এই আলোচনাটা আমাদেরকে আসবে। সো প্রথমে লোবার নিউমোনিয়ার কথা বলি। তাহলে লোবার নিউমোনিয়া বলতে আমি কি বোঝাচ্ছি, যে আমাদের যদি এটা একটা লাং হয়ে থাকে, যদি এই লাংয়ের মধ্যে আমি বলি যে আমার এখানে 3টা লোব আছে, জাস্ট কথার কথা ধরে নাও, তাহলে আমি বলবো যে একটা লোবের একটা বড় অংশ অথবা একটা লোবের পুরো অংশ আসলে ইনভলভ হয়েছে, এটাই হচ্ছে আমাদের লোবার নিউমোনিয়া। সাধারণত লোবার নিউমোনিয়াতে আমাদের এখানে হচ্ছে কি একটা ইনফেকশন হচ্ছিল, সেই ইনফেকশনের কারণে এখানে ইনফ্লামেশন হচ্ছে, তাই তো। সাধারণত লোবার নিউমোনিয়াতে এই যে ইনফ্লামেশনটা আমরা হতে দেখি, এখানে টোটাল 4টা স্টেজ আমরা দেখতে পাই। পুরো ইনফ্লামেটরি প্রসেসের মধ্যে 4টা স্টেজ আমরা দেখতে পাই, বা আমরা এইভাবে বলতে পারি ইনফ্লামেটরি যে রেসপন্স এখানে হয় তার 4 রকম স্টেজ রয়েছে। 4টা স্টেজ কি কি, এটাই পরীক্ষাতে আসলে সবচেয়ে বেশি দরকার। সেটা হচ্ছে একটা হচ্ছে কনজেশন, প্রথমে কনজেশন হচ্ছে, তারপরে কি হচ্ছে রেড হেপাটাইজেশন। রেড কেন বলছি, এই সময় লাংটা একটু দেখতে লাল হয়ে আসে। হেপাটাইজেশন বলা হওয়ার কারণ হচ্ছে আমাদের যে লাং এটার কনসিস্টেন্সি ডিউরিং দিস পিরিয়ড একটা লিভারের কনসিস্টেন্সি যেমন প্রায় ওই রকম মনে হয়, দ্যাটস ওয়াই হেপাটাইজেশন কথাটা বলা হয়। সো এটা হচ্ছে রেড হেপাটাইজেশন। আসলে এটা লাং কিন্তু অনেকটা লিভারের মতো একটা আমরা বলতে পারি যে আমাদের এটাকে কি বলছিলাম, লিভারের মতো একটা ফিলিং আসে, লিভারের মতো অনেকটা মনে হয়। সো লিভার লাইক কনসিস্টেন্সি ডেভেলপ করে, দ্যাটস ওয়াই হেপাটাইজেশন কথাটা বলা হয়। থার্ড স্টেজ হচ্ছে গ্রে হেপাটাইজেশন, কালারটা একটু চেঞ্জ হয়, একটু গ্রেইশ একটা ব্রাউন একটা অ্যাপিয়ারেন্স আসে, তখন এটাকে বলা হচ্ছে গ্রে হেপাটাইজেশন। এবং লাস্ট স্টেজ হচ্ছে রেজুলেশন। তাহলে আমাদের
আমরা 4টা স্টেজ অফ ইনফ্লামেটরি রেসপন্স ইন লোবার নিউমোনিয়া। প্রথম হচ্ছে কনজেশন। কনজেশনে কি হচ্ছে, বেসিক্যালি আমাদের লাংসের এইখানে আমরা দেখি যে ভাস্কুলার এনগর্জমেন্ট হচ্ছে, আমরা দেখি যে ভাস্কুলার এনগর্জমেন্ট, এবং যখন এখানে ভাস্কুলার এনগর্জমেন্ট হয় আমাদের যে অ্যালভিওলাইগুলো থাকে, আমরা দেখি যে অ্যালভিওলার এখানে এডেমা ডেভেলপ করে। সো ইন্ট্রা অ্যালভিওলার এডেমা হয়, এখানে কি হয়, ইন্ট্রা অ্যালভিওলার এডেমা আমরা হতে দেখি। তাহলে ইন্ট্রা অ্যালভিওলার এডেমা, তাহলে আমি এই অ্যালভিওলার মধ্যে কিছু ফ্লুইড পাবো, এবং এই ফ্লুইডের মধ্যে কিছু ব্যাকটেরিয়া থাকে, অল্প কিছু নিউট্রোফিল থাকে। তাহলে এখানে অল্প কিছু নিউট্রোফিল থাকে, কিছু ব্যাকটেরিয়া আমি পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের কনজেশন ফেজ। এবং এই টাইমে তুমি যদি লাংটাকে যদি আসলে খালি হাতে নিয়ে দেখো, লাংটা এরকম একটু হেভি মনে হয়, একটু হেভি, একটু বগি একটা অ্যাপিয়ারেন্স, এবং লাংটা একটু রেডিশ ভাব থাকে। এর পরের স্টেপ হচ্ছে রেড হেপাটাইজেশন। রেড হেপাটাইজেশনে কি হচ্ছে, এখানে আমাদের এইটা জাস্ট একটু আপগ্রেডেড ভার্সন হয় অনেকটা। এখানে আমরা দেখি যে প্রচুর এক্সুডেশন জমা হতে থাকে, প্রচুর এক্সুডেশন জমা হতে থাকে অ্যালভিওলার স্পেসে, এবং এখানে আমরা তখন দেখি যে আমাদের এখানে নিউট্রোফিল চলে আসে, রেড সেল চলে আসে, অনেক নিউট্রোফিল এখানে চলে আসে। আগে অল্প ছিল, এখন বেশি আসছে, প্রচুর পরিমাণে আরবিসি চলে আসে, এবং এই জন্য এটা লাল হয়ে যায়। সো প্রচুর এক্সুডেশন জমা হচ্ছে, প্রচুর নিউট্রোফিল আছে, প্রচুর আরবিসি আছে। সো এইটা হচ্ছে আমাদের রেড হেপাটাইজেশন, এবং এই মোমেন্টে লিভার লাইক কনসিস্টেন্সি থাকার কারণে হেপাটাইজেশন কথাটা বলা হয়। তাহলে একদিকে লাল, একদিকে হেপাটাইজেশন, মানে লিভারের মতো কনসিস্টেন্সি, বাট এটা আমাদের এখানে হচ্ছে। এরপরে কি হয় যে এখানে যে আরবিসিগুলো ছিল, এই আরবিসিগুলো এরপর ব্রেকডাউন হওয়া শুরু করে। আরবিসি যখন ব্রেকডাউন হচ্ছে, এটাকে আমরা এখানে বলছি ডিসইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন অফ আরবিসি হচ্ছে, এবং তখন এখানে দেখা যায় যে এখানে কিছু ফাইব্রিনোসুপুরেটিভ ইনফ্লামেশন, মানে সাপুরেশন জমা হতে থাকে বা এক্সুডেট জমা হতে থাকে। তাহলে আমি এখানে কি দেখি, এই স্টেজে এসে ফাইব্রিনোসুপুরেটিভ এক্সুডেশন এখানে জমা হতে থাকে, এবং এইখানে যখন এভাবে এটা জমা হচ্ছে, এইখানেও এই আমরা লিভার লাইক কনসিস্টেন্সিটা পাই। বাট যেহেতু এখানে আরবিসি ব্রেকডাউন হচ্ছে, এখানে একটু গ্রেইশ ব্রাউনিশ একটা কালার আসে, সো এটাকে আমরা গ্রে হেপাটাইজেশন বলি। অ্যান্ড ফাইনালি রেজুলেশন, যেই মোমেন্টে এই যে এত এক্সুডেশন ছিল, এগুলো আস্তে আস্তে এনজাইমেটিক প্রসেসের মাধ্যমে আমরা দেখি যে রিজলভ হওয়া শুরু হয়। তো তখন আমরা দেখি যে আমাদের এনজাইমেটিক প্রসেসের মাধ্যমে এটা আসলে ডাইজেশন হচ্ছে, এবং আস্তে আস্তে এটা আসলে ক্লিয়ার আউট হতে থাকে। এবং এখানে এই ক্লিয়ার আউটের প্রসেসে ম্যাক্রোফেজ আসলে কাজ করে। তাহলে ম্যাক্রোফেজ এসে এখানে ইনজেকশনগুলো করতে থাকবে, যে ডেব্রিগুলো ছিল বা যে গ্র্যানুলার সেমিফ্লুইড ডেব্রিগুলো আসে, এগুলো সব ম্যাক্রোফেজ আস্তে আস্তে ক্লিয়ার আউট করতে থাকে, এক্সুডেশন নিয়ে হতে থাকে। তাহলে এইভাবে আমরা এই 4টা স্টেজ আসলে হতে দেখি, যেটা আমাদের লোবার নিউমোনিয়াতে পাচ্ছি। লোবার নিউমোনিয়া বা আরেকটা কথা বলেছিলাম আমাদের ব্রঙ্কো নিউমোনিয়া বা লোবিউলার নিউমোনিয়া। লোবিউলার নিউমোনিয়ার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এখানে আমরা এরকম দেখি যে এরকম জায়গায় জায়গায় এরকম প্যাচি কনসলিডেশন, একটা বড় কনসলিডেশন এরকম, যেটা লোবার নিউমোনিয়াতে পাচ্ছি সেরকম না, জাস্ট অপোজিট। এখানে আমরা দেখবো যেরকম কিছু প্যাচি কনসলিডেশন। এখন এই যে প্যাচি কনসলিডেশন যেগুলো আমি পাচ্ছি, এই কনসলিডেশনগুলো দেখা যাচ্ছে যে অ্যাকিউট সাপুরেটিভ ইনফ্লামেশন হচ্ছে এই এরিয়াগুলোতে। আমি এখানে দেখতে পাই অ্যাকিউট সাপুরেটিভ ইনফ্লামেশন হতে থাকে, এবং যখন অ্যাকিউট ইনফ্লামেশন হতে থাকে, এটা একটা সিঙ্গেল লোবে ইনভলভ হতে পারে, মাল্টিপল লোবে ইনভলভ হতে পারে, বাইল্যাটারাল হতে পারে। সাধারণত আমরা বাইল্যাটারালি মোস্ট ফ্রিকুয়েন্টলি দেখতে পাই। এবং এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, সাধারণত আমাদের যে লোয়ার লোব বা লোয়ার জোন, এই জায়গাগুলোতে ইনভলভমেন্ট সবচেয়ে ফ্রিকুয়েন্টলি দেখা যায়। কেন আমরা লোয়ার লোব অফ দ্য লাংসে ইনভলভমেন্ট সবচেয়ে বেশি দেখি? এখানে এটার একটা ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে যে নিউট্রোফিল এনরিচড যে এক্সুডেটগুলো এখানে তৈরি হয়, এইগুলা গ্র্যাভিটির জন্য নিচে নেমে আসতে থাকে, এবং সেই কারণে দেখা যাচ্ছে যে আমাদের নিচের দিকে আমরা দেখতে পাই। এবং এই লেশনগুলোর দিকে যদি আমরা তাকাই, এগুলো খুবই ওয়েল ডেভেলপড লেশন, যেগুলো দেখা যাচ্ছে একটু স্লাইটলি এলিভেটেড হতে পারে, একটু ড্রাই গ্র্যানুলার একটু অ্যাপারেন্স,
একটু খালি চোখে দেখলে একটু রেড টু ইয়েলো আমাদের মনে হতে পারে, এবং এদের মার্জিনটা অতটা ক্লিয়ার কাট মার্জিন না। তাহলে এখানে আমরা ব্রঙ্কো নিউমোনিয়াতে এই অ্যাপিয়ারেন্সটা তাহলে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিক মরফোলজিক্যাল জায়গা। এখানে আমাদের কিছু কমপ্লিকেশন থাকতে পারে, সেই কমপ্লিকেশনগুলো ধরা পড়তে পারে। কী কী কমপ্লিকেশন থাকতে পারে? আমরা দেখতে পাই যে টিস্যু ডিস্ট্রাকশন এবং নেক্রোসিস ও অ্যাবসেস ফর্মেশন হচ্ছে। তাহলে এখানে কী কী কমপ্লিকেশন হতে পারে? টিস্যু ডিস্ট্রাকশন এবং নেক্রোসিস যখন হয় তখন সেখান থেকে পরবর্তীতে আমরা দেখি যে অ্যাবসেস ফর্মেশন হতে পারে, যেমন স্টেফিলোককাস নিউমোনিয়া দিয়ে হতে পারে, ক্লেবশিয়েলা দিয়ে হতে পারে, স্টেফিলোককাস অরিয়াস দিয়ে হইতে পারে। আবার অনেক সময় যেটা দেখা যাচ্ছে আমাদের মনে করে এটা লাংয়ের পাশে যে প্লুরাল ক্যাভিটি বা প্লুরা, সেটাতেও ইনফেকশন ছড়ায় যেতে পারে। সো ইনফেকশন মে স্প্রেড টু প্লুরাল ক্যাভিটি। যদি প্লুরাল ক্যাভিটিতে ইনফেকশন ছড়ায় যায়, যদি আমাদের প্লুরাল ক্যাভিটি সেইখানে যদি ইনফেকশন ছড়ায় যায়, তখন সেখানে আমরা দেখি যে এই মাঝখানের এই জায়গাটাতে ইন্ট্রাপ্লুরাল এখানে কিছু সাপুরেশন জমা হতে থাকে, এখানে রিয়াকশন হতে থাকে। কী রিয়াকশন? আমরা এটাকে এভাবে বলতে পারি যে ফাইব্রিনো সাপুরেটিভ রিয়াকশন। তো তখন এখানে দেখা যাচ্ছে এই যে প্লুরাল স্পেস, এই জায়গাটায় পাস জমা হতে থাকে, এবং এটাকে আমরা তখন বলি এমপায়েমা। আবার দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা দেখি যে এই যে ব্যাকটেরিয়া দিয়ে ইনফেকশনটা হয়েছে, এটা ব্লাডের মাধ্যমে ডিফারেন্ট অর্গানে আসলে স্প্রেড করে ফেলে। তখন দেখা যেতে পারে আমাদের হার্ট ভালভ ইনভলভ হতে পারে, তখন এন্ডোকার্ডাইটিস হলো। আবার দেখা যাচ্ছে পেরিকার্ডিয়াম ইনভলভড হতে পারে, সেখানে পেরিকার্ডাইটিস হলো। আবার অনেক সময় এমন হতে পারে যে আমাদের ব্রেইনে ইনফেকশনটা স্প্রেড করে গেল, তখন মেনিনজাইটিস হলো। সেপ্টিসেমিয়া হতে পারে, পায়োরোনেফ্রাইটিস হতে পারে, আমাদের স্প্লিনে ইনফেকশন ছড়ায় যেতে পারে, আমাদের জয়েন্টে ইনফেকশন ছড়ায় গিয়ে দেখা যাচ্ছে আর্থ্রাইটিস ডেভেলপ করতে পারে। সো দিস মে হ্যাপেন। তাহলে এইগুলো হচ্ছে আমাদের বেসিক কমপ্লিকেশনের মধ্যে আসে। তাহলে এখন নিউমোনিয়া একদম শেষ পর্যায়ে আছি আমরা। তাহলে নিউমোনিয়া যদি একটা পেশেন্ট আসে, আমাদের ক্লিনিক্যাল ফিচার্স কী থাকে? সাধারণত ক্লিনিক্যাল ফিচার্স হচ্ছে পেশেন্টের একটা সাডেন অনসেট অফ ফিভার থাকে। সাধারণত পেশেন্টের একটা হাই গ্রেড ফিভার আমরা দেখতে পাই, এবং ফিভারের সাথে এখানে তাদের কফ উইথ স্পুটাম আমরা পাই, কফ উইথ স্পুটাম থাকে, এবং স্পুটামের মধ্যে আসলে আমরা একটু ভ্যারিয়েশন পাই, অর্গানিজম অনুযায়ী এখানে একটু ভ্যারিয়েশন থাকতে পারে। তবে কোনো পার্সনের ক্ষেত্রে হিমোপটাইসিস হতে পারে। দেখো, হিমোপটাইসিস মানে হচ্ছে কাশির সাথে রক্ত আসতেছে, আর আরেকটা হচ্ছে স্পুটাম মিক্সড উইথ ব্লাড, যে স্পুটামের মধ্যে ব্লাড আছে। দুইটা কিন্তু আলাদা জিনিস, বাট আমরা নিউমোনিয়াতে দুই রকমই পাইতে পারি। স্পুটাম মিক্সড উইথ ব্লাড এরকমও হইতে পারে, হিমোপ্টাইসিসও হইতে পারে। সাধারণত ফিভার থাকবে, কফ, স্পুটাম, সাধারণত এই ফিচারগুলোই থাকে। এর পাশাপাশি পেশেন্টের ডিসনিয়া থাকে। যদি এমন হয় যে পেশেন্টের প্লুরা ইনভলভ হয়েছে, যদি পেশেন্টের প্লুরা ইনভলভ হয়, সেখানে প্লিউরাইটিস হয়, এবং প্লুরাইটিসের কারণে পেশেন্টের একটা শার্প, একটা স্ট্যাবিং, একটা চেস্ট পেইন থাকে, একটা শার্প একটা চেস্ট পেইন আমরা দেখতে পাই। যেই পেইনটা যখন সে আসলে শ্বাস নিচ্ছে, ইনহেলেশন হচ্ছে, ওই মোমেন্টে সে ব্যথাটা পায়। যখন শ্বাস ছাড়ে তখন না, সাধারণত এটা ইনহেলেশনের সময় তার এই ব্যথাটা হয়। তখন একটা প্লুরাল রাভ বা প্লুরাল ফিকশন, ফ্রিকশন, এই সাউন্ড অনেক সময় পাওয়া যায়। আমরা যদি স্টেথোস্কোপ দিয়ে ভালো করে সেটা চেক করি। সো এই ফিচারগুলো আসলে মোস্টলি পাওয়া যায়। পেশেন্ট হসপিটালে ভর্তি করা লাগবে নাকি লাগবে না, এটা বোঝার জন্য আমরা কার্ভ 65 এটা দিয়ে আসলে আমরা অ্যাসেস করতে চাই। এখানে দেখা যাচ্ছে যে পেশেন্টের কনফিউশনাল স্টেট থাকতে পারে, পেশেন্টের ব্লাড ইউরিয়া লেভেল বেশি থাকতে পারে, পেশেন্টের এজ 65-এর বেশি হলো কিনা, রেসপিরেটরি রেট কত পেশেন্টের, এগুলো আসলে আমরা চেক করি। পেশেন্টের ব্লাড প্রেশার কত। সো যদি এমন দেখে যে পেশেন্টের কনফিউশন আছে, অথবা তাদের ইউরিয়া লেভেল যদি বেড়ে যায়, অথবা রেসপিরেটরি রেট বেশি, অথবা ব্লাড প্রেশার ফল করছে, অথবা তার এজ 65-এর বেশি, প্রত্যেকটার জন্য 1 পয়েন্ট করে আমরা ধরি। সো সাধারণত দেখা যাচ্ছে যদি কারো 0.4 থেকে 5 হয়, সেখানে হসপিটালে লাগতে পারে, বা 5 হলে দেখা যাচ্ছে আইসিইউতে লাগতে পারে। বাট আদারওয়াইজ এমনিতে আমরা পেশেন্টকে যদি স্কোর 0 থেকে 1 বা 2 হয়, সেখানে আউট পেশেন্ট ম্যানেজমেন্টে হয়ে যেতে পারে। সো হসপিটাল লাগবে নাকি লাগবে না, আইসিইউ লাগবে নাকি লাগবে না, আমরা কার্ভ 65 দিয়ে আসলে এটা চেক করি। বাট আদারওয়াইজ এমনিতে আমরা তাহলে এই অনুযায়ী আগাই। আর পেশেন্টের এখানে মূল ম্যানেজমেন্টটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক। কমিউনিটি অ্যাকোয়ার্ড নিউমোনিয়াতে অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি যেটা চুজ করি সেটা হচ্ছে অ্যামোক্সিসিলিন প্লাস ক্ল্যাভুলোনিক অ্যাসিড, এটার যে কম্বিনেশন। এর পাশাপাশি আমরা ক্ল্যারিথ্রোমাইসিন
ক্ল্যারিথ্রোমাইসিন এটাও আসলে চুজ করে থাকি। যদি কোনো অ্যামোক্সিসিলিনের প্রতি যদি তাদের দেখা যাচ্ছে অনেক পেশেন্টের ক্ষেত্রে অ্যালার্জি থাকতে পারে, সেখানে আমরা ডিফারেন্ট ড্রাগ চুজ করতে পারি, বাট মোস্টলি আমরা আসলে এগুলোই চুজ করে থাকি। আর যদি ইন্ট্রাসেলুলার অর্গানিজম দিয়ে হয়, যেমন মাইকোপ্লাজমা নিউমোনিয়া, সেখানে আমরা ডক্সিসাইক্লিন চুজ করি। ডক্সিসাইক্লিন আমরা আসলে চুজ করে থাকি। সো ডক্সিসাইক্লিন ইজ অ্যানাদার অপশন। ফ্রিকোয়েন্টলি এই ড্রাগগুলাই ইউজ করা হয়ে থাকে। সো এই ছিল মোটামুটি আমাদের আলোচনা। সবাই